বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের বিশেষ আয়োজন পডকাস্ট শো অফসাইড টক্স পাওয়ার বাই কাজী অ্যান্ড কাজী টি 100% অর্গানিক টি। এবং আজকের এপিসোডে আমি রয়েছি মমিন রোহন আপনাদের সাথে, এবং আমাদের স্টুডিওতে এমন একজনকে পেয়েছি যিনি একজন ফুটবল অর্গানাইজার হিসেবে পরিচিত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন একসময়, এবং দায়িত্ব পালন করেছেন সাফের সাধারণ সম্পাদক হিসেবে। সাউথ এশিয়ান ফুটবলকে খুব কাছ থেকে দেখেছেন আনোয়ারুল হক হেলাল। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই এপিসোডে। হেলাল ভাই, বিশ্বকাপ ফুটবল চলছে, উন্মাদনা চলছে, এবং আমাদের দেশে তো জানেন বিশ্বকাপ শুরু হলে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়। সব কিছু নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। তবে শুরুর আগে আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে যে খুব দ্রুত আনসার করতে হবে, এক কথায় বা এক দুই কথায় উত্তরটা দিতে হবে। শুরু করছি আমরা। শুরুতেই মেসি নাকি রোনালদো? মেসি। মেসি। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল। ব্রাজিল। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নাকি বিশ্বকাপের ওপেনিং ম্যাচ, কোনটা বেশি রোমাঞ্চকর? আমার কাছে মনে হয় সাফের ফাইনাল। সাফের ফাইনাল। ফুটবল প্রশাসন চালানো কঠিন নাকি ধারাভাষ্য দেওয়া? প্রশাসন। ভিএআর কি ফুটবলের সৌন্দর্য বাড়িয়েছে নাকি কমিয়েছে? এটা বোথ, মানে কোনো জায়গায় বাড়িয়েছে, কোনো জায়গায় আবার কমিয়েছে। ওকে। 32 দল থেকে বাড়িয়ে 48 দলের যে বিশ্বকাপ, ফুটবলের বাণিজ্যিকীকরণ নাকি সম্প্রসারণ? আমার মনে হয় সম্প্রসারণ, মেনলি সম্প্রসারণ। আপনার জীবনের সেরা ফুটবলার কে? আমার মনে হয় মেসি। মেসি। ব্রাজিলের ফ্যান, কিন্তু মেসি। এক শব্দে আনোয়ারুল হক হেলাল আসলে কে? আসলে আমি একজন মানে ফুটবল অর্গানাইজার। আমি ফুটবলের নিয়ে আমার প্যাশন ছিল ফুটবল। আমি সেভাবেই আমাকে নিজেকে গড়ে তুলেছি, এবং আজকের থেকে নয়, আমি 79 থেকে এই ফুটবল অর্গানাইজেশনে জড়িত, এবং গত বছর পর্যন্ত আমি ফুটবলের সাথে ডাইরেক্টলি জড়িত ছিলাম, এবং আমার সৌভাগ্য হয়েছে যে টপ লেভেলের ফুটবল দেখার। এবং আমি অ্যাজ এ ম্যাচ কমিশনার ছিলাম, আমি ফিফা এবং এফসি বোথ দুজনেরই। আমি অনেক বড় বড় ম্যাচ আমি ম্যাচ কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছি, বিভিন্ন জায়গায় যেতে পেরেছি, এটাই আমার বিরাট অর্জন। ওকে, এবার আমরা মূল আলোচনায় ফিরতে চাই। যেহেতু বিশ্বকাপ ফুটবল চলছে, এবং যেটা শুরুতেই বলছিলাম যে ওয়ার্ল্ড কাপ আসলেই বাংলাদেশের একটা আবহ তৈরি হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়ে যায়, যেন পুরো দেশ, পুরো জাতি, আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন রকম ফ্ল্যাগ উড়ে, জার্মানি, ইতালি, বিভিন্ন রকমের। সেগুলো খুব কম, ব্রাজিল আর্জেন্টিনা সেটাই মেনলি দুই ভাগে ভাগ হয়ে যায়, সেটাই বলছিলাম। এই যে ফুটবলের এত উন্মাদনা, গোটা বিশ্ব আমাদের দেখে, গোটা বিশ্ব এখন জানে যে বাংলাদেশ একটা ফুটবল পাগল একটা দেশ। কিন্তু এই আধুনিক যুগে এসেও আমাদের ফুটবলটা এত পিছিয়ে থাকার কারণটা কি? আসলে আমি সত্যিকার অর্থে আমি মনে করি যে আমাদের পিছিয়ে থাকার মেন কারণ হচ্ছে তৃণমূল ফুটবল। তৃণমূল পর্যায়ে আমরা যে গ্রাসরুট ফুটবল, এখানে আমরা অনেক পিছিয়ে আছি। এখন শুধু ন্যাশনাল টিম দিয়ে কিন্তু বিচার হয় না কোনো জায়গায়। আপনাকে দেখতে হবে যে তৃণমূল কার স্ট্রং। যদি তৃণমূল স্ট্রং হয়, অটোমেটিক্যালি আপনি ভালো প্লেয়ার তৈরি হবে, ভালো প্লেয়ার আসবে, উপরে যাবে, ন্যাশনাল টিমে খেলবে, পারফর্ম করবে, এবং আমাদের টিমের উন্নতি হবে। কিন্তু সেটা আমরা দেখি যে আমরা সবসময় কনসেন্ট্রেট করি যে উপর লেভেল ফুটবলে বেশি কনসেন্ট্রেট করতে গিয়ে আমরা গ্রাসরুট ফুটবলটাকে নেগলেক্ট করি। কারণ এইটাই হলো আমার মনে হয় আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। বিশ্বকাপ ফুটবলের যে ট্যাকটিসে তারা খেলছে, এইটা নিয়ে আপনার মূল্যায়ন কি? যে হাই প্রেসিং যে ফুটবল, সেটা কি আমাদের ফুটবল আমরা অ্যাপ্লাই করতে পারি না এই জিনিস? এটাতে অনেক মানে যেটা দরকার হলো যে আপনার ফিটনেস লেভেল, স্ট্যামিনা, এগুলো কিন্তু অনেক হাই লেভেলে করতে হবে। সেটা আমার মনে হয় আমরা এখনও সে পর্যায়ে যেতে পারে নাই। ডেফিনেটলি যদি ভালো কোচ আসে, এবং যারা যারা ফিজিক্যালি করবে, তার ট্রেনার আসলে, মানে না পারার কিছু নেই, চেষ্টা তো করতেই পারে। কারণ আমরা তো আর আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খেলবো না, আমরা আমাদের মতো টিমের সাথেই খেলবো। ইনফ্রাস্ট্রাকচার যেটা ক্লাবের বলেন কিংবা আসলে ফেডারেশনের যে দায়িত্ব যেখানে আছে, সেইটা নিয়ে আসলে আপনি কতটুকু প্লেসড, বা এই জায়গাটাতে কতটুকু আসলে আমরা এগিয়েছি নাকি পিছিয়ে আছি, কোন জায়গাটা আছে আসলে? আমরা কোনো মতে এগোতে পারিনি, সত্যি কথা বলতে। আমি একটা ক্লাবের সাথে এখন জড়িত আছি। আমি যে দেখার সৌভাগ্য হচ্ছে আমার মনে হয় যে একটা প্রফেশনাল লেভেলে খেলার মতো যে এইটা ক্লাবের একটা থাকা উচিত, সেটা কিন্তু কোনো ক্লাবেরই নাই। না, কর্পোরেট যেই টিমগুলো এসছে, যেন ফর্টিজ এফসির কথা বলি, বসুন্ধরা কিংসের কথা বলি, তারা চেষ্টা করছে, এটাই বলছি যে এদের যে নতুন টিম তাদের করে, কিন্তু যারা অরিজিনাল টিমগুলো ছিল, মোহামেডান বলেন, আবাহনী বলেন, এদের কিন্তু ওইদিকে ডেভেলপ করার কোনো আমি দেখছি না এরকম করছে। আপনি দেখেন একটা খুব সহজ হিসাব যদি আমরা দেখি, যারা ওয়ার্ল্ড কাপে যে দলগুলো খেলছে তাদের ক্লাব কালচারটা কি,
তারা আসলে আমি কিভাবে এটাই বলছি, ওদের ক্লাব কালচার দেখেন, আপনি দেখবেন ওদের এজ লেভেল টিম, প্রত্যেক জনের এজ লেভেল টিম আছে, 4টা 5টা করে এজ লেভেল টিম থাকে, এবং অনেকে দেখবেন যে ওই একাডেমির প্লেয়ার থেকে তারা উঠে আসছে মেন টিমে, এরকম হয়েছে। তারপরে তারা তো প্রফেশনাল সিস্টেম, তো ওরা প্লেয়ার যদি কেউ নিতে চায় দে হ্যাভ টু পে দেম, পয়সা দিয়ে কিনে তারপর নিতে হবে। এই সিস্টেমটা যেটা, সেটা আমাদের কিন্তু ডেভেলপ করে নাই। এটা কিন্তু ডেভেলপ করার দরকার, তাহলে কিন্তু অনেকে উৎসাহ পাবে যে আমি প্লেয়ার তৈরি করি, প্লেয়ার তৈরি করলে সেটা যদি আমি কাউকে কাছে বিক্রি করতে পারি, কেউ যদি আমাকে নেয়, তাহলে আই ক্যান আর্ন মানি। ঠিক টাইম আপনি 15 বছর 20 বছরের একটা নেন না কেন, অবশ্যই আপনার শর্ট টার্ম নিয়েন না। আপনাকে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে আছি, আমাদেরকে লং টার্মে একটা প্রোগ্রাম নিতে হবে, আমার মতে তাই। আমাদের দেশে এত জনসংখ্যা 20 কোটি 18-20 কোটি মানুষ এবং এত ফুটবল ক্রেজ, আমাদের সংগঠকরা কি এটা বুঝতে পারেন না যে কিভাবে আমাদেরকে আসলে ক্লাব কালচারটা কিভাবে ডেভেলপ করতে হবে, ক্লাবের এই ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপ করতে হবে? তারা কি এসব জানেন না আসলে? অনেকে জানবে না এটা আমি বলবো না, ডেফিনেটলি জানে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের কিছু মানে প্রবলেমও আছে, যেটা মারাত্মক প্রবলেম। সেটা হলো যে আপনি যদি বলেন আপনি খেলার মাঠ কোথায়, যে জিনিসগুলো পৃথিবীর সব জায়গায় আপনি যেখানে যাবেন দেখবেন প্রচুর খেলার মাঠ থাকে, আপনি কোথায় খেলার মাঠ পাবেন? আপনি গ্রামে গঞ্জেও খেলার মাঠ নাই, সেটাও দখল হয়ে গেছে বিভিন্নভাবে। তো এই খেলার মাঠ ছাড়া তো আপনি খেলাবেন কিভাবে, কোথায় খেলাবেন? আপনি দেখেন না আমাদের যে প্রফেশনাল লিগ হয়, সে কোথায় কোন স্টেডিয়ামে খেলতেছে, কীভাবে খেলতেছে, কোনো এটা মাঠে কোনো আছে? নাই, কিছু করার নাই। এই জন্য করে কি, আমাদের যারা অফিসিয়ালরা হয় তারা মনে করে যে আমার শর্ট টার্ম কিছু রেজাল্ট পেতে পারলে আমরা খুশি থাকবো, এরকমই একটা জিনিসটা আসতেছে। আমার কাছে মনে হয় যে এখনও লং টার্ম চিন্তা ভাবনা করে নাই। এই যে ফুটবল অর্গানাইজারদের কথা আমি বলছি যে তারা জানে কিনা, আপনি বলছেন তারা অবশ্যই জানে, আরও কিছু আমাদের আসলে বাস্তবতার নিরিখে আসলে হ্যাঁ, বাস্তবতা রেখে হলো কি যে আসলে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে জিনিসটা দরকার, সেই জিনিসটা কিন্তু আমাদের নাই। এখন ধরেন আপনি যদি দেখেন, এখন কর্পোরেট লেভেলে অনেকগুলো টিম আসতেছে, দিস ইজ এ গুড সাইন। একজন বসুন্ধরা আসছে, ফর্টিস আসছে, এবং এদের দেখেন কালচারটা একটু অন্যরকম। তারা নিজস্ব টিম না, তারা একাডেমির মতো করছে, তারা মাঠ তৈরি করেছে, তার এভরিথিং, এই ফ্যাসিলিটিসগুলো যে তৈরি করেছে, দিস ইজ এ গুড সাইন। এটা কিন্তু ক্লাব লেভেলে যারা অন্য ক্লাব যারা, তাদের কিন্তু সে ফ্যাসিলিটিস নাই। কারোর তো তাদের নিজস্ব খেলার প্র্যাকটিস মাঠই নাই, অন্য তো দূরের কথা, প্র্যাকটিস মাঠই নাই। তো এতগুলো সমস্যা, এই সমস্যাগুলো কীভাবে হবে? এটা তো কিন্তু আমার মনে হয় ফেডারেশনে একলা পক্ষে সম্ভব না। গভর্নমেন্ট হ্যাজ টু কাম ফরওয়ার্ড, এবং গভর্নমেন্ট আসতে হবে, মাঠের ব্যবস্থা করতে হবে। মাঠ যেখানে 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 খালি মাঠ থাকবে সেগুলোকে খেলার মাঠ হিসাবে তৈরি করে দিতে হবে। এটা কিন্তু গভর্নমেন্ট প্রোটেক্ট করতে হবে। এটাকে প্রোটেক্ট না করতে পারলে ওই দেখা যাবে মাঠ খেলে দখলই হবে, লাভ হবে না। তো এই ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক হয়, আপনি তখন তৃণমূল খেলা শুরু করতে পারবে, সব কিছু আস্তে আস্তে ঠিক হবে। আদারওয়াইজ আমি কোনো ভবিষ্যৎ দেখি না। ভালো ভাই, এবার জানতে চাবো, আপনি তো আসলে সাউথ এশিয়ান ফুটবলে দীর্ঘদিন কাজ করেছেন, খুব কাছ থেকে দেখেছেন। সেই দৃষ্টিকোণ থেকে যে বিশ্বকাপের সময় এই যে একটা ক্রেজ, এই যে উন্মাদনা তৈরি হয়, এই উন্মাদনায় আমাদের যে ঘরোয়া ফুটবল বা আঞ্চলিক ফুটবলটা, এটা আসলে যাতে ঢাকা না পড়ে যায়, এই সময়টা আসলে এটাকে ধরে রাখার যে চ্যালেঞ্জটা, সেটা কিভাবে নেওয়া যেতে পারে বা এটা কতটুকু চ্যালেঞ্জিং? না, এটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের যা সেটা তো থাকবেই, এটা তো আমরা বুঝতে হবে, এটা থাকবে, এটা আমরা যতই চেষ্টা করি না কেন। কিন্তু সাফের যে একটাই, সেটা কিন্তু একটা আলাদা একটা উৎসাহ সবার মধ্যে থাকে কিন্তু। তো আমার মনে হয় যে আমরা এই ফুটবলের এই 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 যে এখন যে ফুটবল যে ক্রেজটা চলছে, এটাকে কিভাবে ইউজ করা যায় সেটা সাফ আরও ভেবে দেখা দরকার, যে এটাকে আমরা ইউজ করব ফর দ্য আরও পপুলার করার জন্য, ফুটবলকে আরও এন্টারটেনমেন্ট করার জন্য, সব কিছু করার জন্য। আমার মনে হয় এটাকে ইউজ করার জন্য তারা হয়তো ডেফিনেটলি তার কোনো প্রোগ্রাম রাখতেছে, যেটা আগামীতে আরও ভালো টুর্নামেন্ট আরও বেশ কীভাবে করা যায়, কীভাবে উৎসাহ দেওয়া যায়, সব আমাদের দর্শকদেরকে আনা যায় মাঠে, এগুলো হয়তো চিন্তা ডেফিনেটলি করবে। এবার তো সব ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, নিশ্চয়ই সেটা জানেন। আমি শুনেছি, আমি এখনও কনফার্ম না, কারণ তারা এখনও মনে হয় স্পন্সর কনফার্ম হয়েছে কিনা আই এম নট শিওর অ্যাকচুয়ালি। না, ইন্ডিয়ায় এবার যে নারীদের সাফ যখন অনুষ্ঠিত হচ্ছিল, তখন বর্তমান যে সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটল, আচ্ছা, উনি বলছেন, উনি কথা ঠিক বলেছেন। আছে, উনি জেনারেলি বললেন জি, এবং ইন্ডিয়া পাকিস্তান তারা খেলবে সেটাও কনফার্ম তিনি করেছেন। আচ্ছা। সেটা আসলে আমাদের জন্য কতটা বড় পাওয়া যে ঢাকায় সাফ হবে, এবং বাংলাদেশ তো এখন আসলে সাফের সেমিফাইনালে, একটা সময় তো আমরা ট্রফির জন্য খেলতাম, কিন্তু এখন আসলে লড়তে হয় যে সেমিফাইনালে বাংলাদেশ খেলবে। না, আমরা সেমিফাইনালে কেন খেলা, আমরা ট্রফির জন্য এখনও খেলা উচিত, এটা আমার মতে।
আমাদের যদি আমরা টিম বাংলা এই সাফের মধ্যে যদি ধরি 1 নম্বর যদি ইন্ডিয়াকে ধরাও হয়, কিন্তু বাকি কিন্তু মধ্যে মালদ্বীপ বাংলাদেশ মোরলেস এই দুজনের মধ্যে হবে, আর বাকি টিমগুলো এখনও পিছিয়ে আছে আমার মতে অনেক পিছিয়ে আছে। তো ওটা ব্যাপার না, কথা হলো যে আমরা সাফ কিন্তু বাংলাদেশ আগে হয়েছে আমরা 2003-এ কিন্তু সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই হিসাবে সাফে নিজস্ব মাঠে খেলাটা ডেফিনেটলি একটা বিগ অ্যাডভান্টেজ। এই যে রিজিয়নের আপনি দেখেন এই নেপাল সাসপেন্ড হয়ে গেছে, দ্যাট মিনস যদি এখন খেলা যদি সাসপেনশন না উইথড্র করতে পারে দে ক্যানট পার্টিসিপেট। এর আগে আপনি দেখেছেন পাকিস্তানও খেলতে পারে নাই। তো এই যে সমস্যাগুলো, এটাকে একটু মালদ্বীপও হয়েছে, মালদ্বীপও খেলতে পারে নাই। তো এগুলাকে একটু আমাদের যারা ফেডারেশনগুলো আছে যাদের তাদেরকে একটু খেয়াল রাখা উচিত যেন সাসপেনশন না হয়, এটা কিন্তু করতে হবে, গভর্নমেন্ট ইন্টারফারেন্স যেন না হয়। এবার তো আসলে এখন তো বাংলাদেশ দলের মানে বাংলাদেশ ফুটবলের ক্রেজটা টোটালি ডিফারেন্ট, বিশেষ করে হামজাদের মতো ফুটবলাররা দল অন্তর্ভুক্ত হওয়ার পরে ন্যাশনাল টিমের ব্যাপারে দলটাও এখন বেশ কম্বাইন একটা দল, হ্যাঁ অনেক ইমপ্রুভ করেছে অনেক বিকজ অফ improve দ্য করেছে। ইনক্লুশন অফ দ্য ফরেন প্লেয়ার্স, মানে ফরেন আমাদের নন রেসিডেন্ট প্লেয়ার্স। জি, সেই দৃষ্টিকোণ থেকে এবারের সাফের শিরোপাটা কি বাংলাদেশের ঘরে দেখতে পাচ্ছেন কিনা? আমার তো মনে হয় যে সম্ভাবনা আমাকে যদি বলেন যে সম্ভাবনা কার বেশি, আমি বলবো যে বাংলাদেশেরই এবার বেশি। যদি তাদের যারা নন রেসিডেন্ট আমাদের যা প্লেয়াররা আছে যারা যদি অংশগ্রহণ করে, সেটা তাদের উপর তাদের নিজস্ব খেলা কি থাকে না থাকে আমি জানি না, তারা যদি অংশগ্রহণ করতে পারে আমার মনে হয় ডেফিনেটলি আমাদের বিগ চান্স থাকবে। আমাদের 2025 সালের মার্চ মাসে আপনি হঠাৎ করেই সাফের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন, যেটা সবাইকে আসলে চমকেই দিয়েছিল বিষয়টা প্রায়। পর্দার আড়ালের মানে ঘটনাটা কি সেটা কি আমরা একটু জানতে আমার পারি? মনে হয় যে এটা না বলেই আলোচনা না করাই ভালো, এটা থাক, এরভাবেই থাক। আমার মনে হয় যেটা আমি কোনো সময় বলি নাই, তা আমার মনে হয় যে আমি মনে করি না যে আলোচনার বিষয় এখানে। ঠিক আছে, বা আসলে আপনি না বলতে চাইলে আমাদের কিছু করার নেই, কিন্তু বিষয়টা আসলে সবাইকে চমকেই দিয়েছিল এবং আপনি সুনামের সাথেই দায়িত্ব পালন করেছেন প্রায় 1 দশক, এবং আপনার হাত ধরে অনেকগুলো বড় বড় মানে আয়োজন। আপনি জানেন যখন আমি লালন পরি তার সাফ কি ছিল, কিছুই ছিল না, পকেট অর্গানাইজেশন। এটা পকেট অর্গানাইজেশন থেকে এস্টাবলিশ করে এই পর্যন্ত আসছে। ডেফিনেটলি আমি মনে করি যে আমার অনেক চেষ্টা ছিল, অনেক কিছু করেছি এই সাফের জন্য। এখন জানি না কেন আমাকে বলা হলো যে টু স্টেপ ডাউন, আমি এটুকু বলতে পারবো, আমাকে স্টেপ ডাউন করতে বলা হয়েছিল। ওকে, সে বিষয়টা আসলেই একটুখানি অবাক করেছিল সবাইকে, এবং আপনি যতদিন দায়িত্ব পালন করেছেন বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন সাফের এই জায়গাটায়। হেলো ভাই, আরেকটা বিষয়, যদি আপনাকে ফিফা কখনো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয় এবং বলে যে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে একটা প্রীতি ম্যাচ আয়োজন করতে, তাহলে কোন 2টা দেশকে নিয়ে আপনি সেই প্রীতি ম্যাচ আয়োজন করবেন, এবং নাকি কোনো বড় 2 কিংবদন্তিকে সেখানে মুখোমুখি করতে চাইবেন, সেটা কেমন হবে? আমার মনে হয় যে বাংলাদেশের কনটেক্সটে ব্রাজিল আর্জেন্টিনা উইল বি দ্য বেস্ট, কারণ আমাদের যে ক্রেজ এই 2 টিমের, আমার মনে হয় তাদের যদি করা যায় এটা কিন্তু বিরাট একটা ব্যাপার হবে, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট, আমার মনে হয় না সম্ভব না। তবুও আমাদের দেশে আমরা জানেন না, একবার আর্জেন্টিনা তো এসেছিল, মেসি সবাই এসেছিল, এবং ওটা তো ভালোই খেলা হয়েছে, ওটা তো বড় টিমের সাথে খেলা হয়েছিল, দ্যাট ওয়াজ এ গুড টিম। আমার মনে হয় সেটা বেস্ট এই পর্যন্ত যা লেভেলে, ওইটা হাইস্ট লেভেলে হয়েছে। ওই দৃষ্টিকোণ থেকে আসলে বলতে চাই যে এই যে এত ক্রেজ ফুটবল নিয়ে মানুষের, এত আবেগ, এত ভালোবাসা, এই তো কিছুদিন আগে শুনলাম যে এক কৃষক তার জায়গা বিক্রি করে তার পছন্দের দলের ফ্ল্যাগ তৈরি করেছে, 7 কিলোমিটার না 9 কিলোমিটার ফ্ল্যাগ তৈরি করেছে। তাহলে আবেগটা আসলে কোন জায়গায় পৌঁছলে মানুষ এটা করতে পারে? ডেফিনেটলি না, ফুটবল খেলাটাই এরকম, ক্রেজটা মারাত্মক, এটা আসলে বলা মুশকিল। আমি বললাম না, এটা আমি পার্সোনালি বলি যে আমার যে প্যাশন ছিল ফুটবলে, আমি কিন্তু আমার জীবনে অনেক কিছু আমি ক্ষতি করেছি নিজের, মানে এটা করতে গিয়ে অনেক কিছু করতে পারি নাই, সত্যি কথা, আমি নিজেই স্বীকার করছি, করা যায় নাই, কারণ এটা নিয়ে আমার সময় দিতে হয়েছে, এত সময় দিয়েছি। আমাদের সময় দিনটা আমরা যখন আমি তখন ক্লাব লেভেলে, তখন অন্যরকম ছিল, তখন ক্লাবে অনেক সময় দিতে হতো, বিশেষ করে ট্রান্সফারের সময়, তখন আমরা যে কত ঘোরাঘুরি করতে হয়েছে, সেটা এখন কিন্তু তা নাই, এখন তো অনেক ইজিভাবে হ্যান্ডলিং করে, আমাদের সময় সেরকম ছিল না, কঠিন ছিল। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, 2টা প্রশ্ন দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে যে এই এত ক্রেজ থাকার পরেও পাইপলাইনটা কেন বাংলাদেশের সমৃদ্ধ হচ্ছে না, মানে এইটা একেবারে খুব সংক্ষেপে যদি আপনি বলেন। পাইপলাইন তো আমি আগে বলেছিলাম যে আপনাদের গ্রাসরুট লেভেলটা, তো গ্রাসরুট লেভেলটা না থাকাতে এই জিনিসটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে মেনলি আমাদের যে সেকেন্ড লেভেলে যে ফুটবলটা,
যে এখানে তো চ্যাম্পিয়ন্স লিগ খেলে, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে যে ফুটবলগুলো খেলা হওয়া উচিত ডিস্ট্রিক্ট লেভেলে, এবং সেটা কিন্তু ওই শর্ট টার্ম একটা এই লিগ না, মানে এই যে 5টা ম্যাচ খেলা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলে তো দিস ইজ নট কারেক্ট। আপনি কিন্তু লং টার্ম খেলতে হবে, অ্যাটলিস্ট 6 মাস ফুটবলটা রাখতে হবে মাঠে, ফুটবলটা 6 মাস রাখতে হবে, নাম্বার অফ ম্যাচেস বাড়াতে হবে। ডিস্ট্রিক্ট লিগ খেলা হলে কিন্তু প্লেয়ার কিছু তৈরি হবে, ওখান থেকে দেখা হবে, ওখান থেকে স্কাউটিং করতে পারবে, স্কাউটিং করে তারপর প্লেয়ার তৈরি হতে পারবে। ওইটা যদি যত পর্যন্ত এই ডিস্ট্রিক্ট লিগ একেবারে নর্মাল না হবে, আমাদের দেখা যায় একটা ডিস্ট্রিক্ট হয়, একটা ডিস্ট্রিক্ট নাই, কোনো খবর নাই, এরকম খেলা হলে হবে না। এটাকে কম্পালসারি করতে হবে এবং ডিস্ট্রিক্টেরও মাঠগুলোকে ঠিক করতে হবে। এই দুটো জিনিস দরকার। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপটা কার ঘরে যাচ্ছে? ও আমাকে মনে হয় আমি সাপোর্ট করি না, তো আমি মনে করি যে এই পর্যন্ত যা দেখেছি আমার কাছে ফ্রান্সটাই মনে হচ্ছে যে সবচেয়ে ফেভারিট। ওকে আলাল ভাই, এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক চমৎকার আলোচনা করেছেন, বেশ কিছু চমৎকার বিষয় তুলে নিয়ে এসেছেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ আমি টি স্পোর্টসকেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন পডকাস্ট শো অফসাইড টক্স, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজী টি, 100% অর্গানিক টি। সাথে থাকুন টি স্পোর্টসের এবং দেখতে থাকুন আমাদের রেগুলার আয়োজনগুলো। আল্লাহ হাফেজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.